বিহানের করা অপমান সহ্য করতে না পেরে সুসাইড অ্যাটেম্প করলো মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসাকে কম্পাস ভয় দেখালে মোনালিসা ভয় পেয়ে সব সত্য বলে দেয়। এরপরে বিহান এটা শুনে অবাক হয়ে যায় আর বিহান বলতে থাকে, মোনালিসা তুমি সত্যি সত্যি চোখে দেখতে পাচ্ছ? তখন তখন দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি এসব কি করলাম? এবার তো বিহান সবটা জেনে গেল, আমাকে তো বাড়ি থেকে বের করে দেবে। এরপরে বিহান মোনালিসাকে অনেক অপমান করতে থাকে আর বলতে থাকে, তোমার কি লজ্জা হবে না? তোমাকে কতবার লজ্জা দিতে হবে? তোমাকে বারবার আমি ক্ষমা করেছি আর তুমি বারবার অন্যায়ের সঙ্গে সামিল হয়েছে। এবার তুমিই বলো তোমাকে কি শাস্তি দেব আমি? তখন মোনালিসা বলতে থাকে, প্লিজ বিহান, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আমি বুঝতে পারিনি। আমি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্যই এমন করেছি। তোমার কাছে কাছে থাকার জন্যই এমনটা করেছি। তখন বিহান বলতে থাকে, এটাকে ভালোবাসা বলে না মোনা। তুমি বারবার যে কাজগুলো করছো সেগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স আর এগুলোকে ভালোবাসা বলে না। তুমি নিজের স্বার্থের জন্য অন্য একটি মেয়ের জীবন কি করে নষ্ট করতে পারো বলো তো? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপরে মোনা মোনা বিহানের হাত ধরে ক্ষমা চাইতে থাকলে তখন তখন বিহান হাত উঠিয়ে বলতে থাকে, এখনো সময় আছে। যদি যদি এখনো এখান থেকে না যাও তবে কিন্তু আমি তোমাকে থাপ্পড় মারতে বাধ্য হব। এরপরে দেখা যায় এ কথা শুনে মাহি বলতে থাকে, এই ছোটদা ভাই, তুই মোনাদের সঙ্গে এমন করছিস কেন বলতো? মোনাদের তো তোকে ভালোবেসে এখানে এসেছে বল, তারপরেও মোনাদের সঙ্গে এই ব্যবহারগুলো করাটা কি তোর ঠিক হচ্ছে? তখন দেখা যায় এ কথা শুনে বিহান বলতে থাকে, চামচাগিরি করা বন্ধ কর আর তোদেরকেও আমি দেখে নিচ্ছি। আর তোরা তো ওর বন্ধু তাই না? আর সেনাপতি, আমার তো মনে হয় তোমারও খুব ভালো বন্ধু মোনা। তাই তাই তুমি তুমি তোমরা তিনজন মিলে ওকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসো। আর তা না হলে কিন্তু আমি মোনাকে একাই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। এ কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। এরপরে মোনালিসা সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেলে মোনালিসার পিছু পিছু দৌড়াতে থাকে সবাই। এরপরে দেখা যায় মোনালিসা দৌড়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে দরজা আটকে দিলে তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, মোনা কি হয়েছে মা? প্লিজ দরজা খোল। এভাবে এভাবে কাঁদছিস কেন? আর তুই হঠাৎ এভাবে চলে এলি যে? বিহান কি কিছু বুঝতে পেরেছে? তখন দেখা যায় মোনালিসা কোনো কথা না বললে তখন সেখানে গিয়ে পৌঁছায় মাহি, অরিন ও সেনাপতি। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি হয়েছে? ও এভাবে এভাবে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলো যে? ওর কি কোনো ঝামেলা হয়েছে? আর চোখের পট্টিটা কোথায় ওর? তখন দেখা যায় মাহি বলতে থাকে, দাদু, ও মোনাদি যে নাটক করছিল এটা এটা কম্পাস বুঝতে পেরেছিল, তাই ও কঙ্কাল দিয়ে মোনাদিকে ভয় দেখিয়েছে। আর সেই ভয়ে পেয়েই মোনাদি নিজের চোখের ব্যাপারে সবটা সবটা বলে দিলে তখনই ছোটদা ভাই সবটা জেনে গিয়ে মোনাদিকে অনেক অপমান করেছে। সেই অপমান সহ্য করতে না পেরেই মোনাদি বাড়িতে এসে এরকম করে দরজা আটকে দিল। আপনি প্লিজ প্লিজ আপনি ওকে দরজাটা খুলান। আর ওর যদি কোনো কিছু করে ফেলে তখন কি হবে? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এই কথাটা মাথায় রেখো। আমার নাতনির যদি কিছু হয় আমি তোমাদের বাড়িকে একদম ধুলোর সাথে মিশিয়ে দেব। আমার নাতনির কোনো কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, এখন এসব না বলে মোনাদিকে কি করে আটকাবেন সেটা ভাবুন। মোনাদিকে দরজাটা খুলতে বলুন, দেখুন কি করে দরজাটা খোলা যায়। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বারবার দরজায় বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, প্লিজ প্লিজ মোনা, কিছু করো না, তুমি দরজাটা খুলে দাও। এভাবে এভাবে কোনো সমাধান হয় না। আমরা নতুন করে প্ল্যান সাজাবো। বিহানের কাছাকাছি তোমাকে আমি অবশ্যই আনবো। কম্পাসকে বিহানের জীবন থেকে সরিয়ে তোমার এন্ট্রিটা আমি বিহানের জীবনে অবশ্যই করে দেব। তাই তুমি প্লিজ এভাবে এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। এক্ষুনি বেরিয়ে এসো, আমি বলছি তুমি বেরিয়ে এসো। তখন দেখা যায় মোনার কোনো সাড়া পাওয়া যায় না। এদিকে দেখা যায় মোনালিসা ঘরের মধ্যে এসে অনেক কান্না করতে থাকে আর ভাবতে থাকে কি করবে। বলতে থাকে, আমি এই অপমান কিছুতেই সহ্য করতে পারবো না। বিহান আমাকে এভাবে অপমান করতে পারে না। আমি তোকে ভালোবেসে এমনটা করেছি তাই না? ওর কাছাকাছি থাকার জন্য এমন করেছি, তার জন্য কি ও এভাবে আমাকে অপমান করবে? এটা আমি মেনে নিতে পারবো না। আমি এই জীবন রাখতে চাই না। এই জীবন রেখে কি হবে? আমি আমি আর বাঁচতে চাই না। আমি বেঁচে কি করব? আমি মরে যাব।
আমি মরে যাব। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এরপরে দেখা যায় মোনালিসার ঘরে রাখা ঘুমের ওষুধের কৌটোটা মোনালিসা নিয়ে খেয়ে মেঝেতে পড়ে যায়। এরপরে মোনালিসার মুখ থেকে ফেনা বেরোলে তখন মোনালিসা জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে অভিজ্ঞান দত্ত বারবার মোনালিসাকে ডাকতে থাকলে মোনালিসা দরজা না খুললে তখন দেখা যায় মাহি বলতে থাকে, দাদু দরজাটা ভেঙে দিন, ভিতরে কি হচ্ছে আমরা কেউ জানি না। মোনাদি কি করছে কেমনে বলবো, তাই দরজাটা ভেঙে দেওয়াটা বেটার হবে। তখন দেখা যায় অরিন ও সেনাপতি দুজনে মিলে দরজাটা ভেঙে দেয়, আর দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পাই মোনালিসা মেঝেতে পড়ে আছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। এটা দেখে চিৎকার করে দেয় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না, আমার মোনার কিছু হতে পারে না, আমার মোনার কিছু হবে না। এই বলে মোনালিসাকে কোলে তুলে নেয় সেনাপতি। এরপরে কোলে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গিয়েই হসপিটালে নিয়ে আসে। এরপরে হসপিটালে এসে ডক্টর দেখে বলতে থাকে, এটা তো পুলিশ কেস হয়ে যাবে, আপনি আপনি পুলিশকে একটা খবর দিন, আমরা ওটি শুরু করছি। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আগে আমার নাতনিকে বাঁচান, তারপরে সবকিছু হবে। আপনি আগে আমার নাতনির অপারেশনটা শুরু করুন। আমার নাতনির ঘুমের ওষুধ খেয়েছে, তাই ওর এই অবস্থা হয়েছে। আমার নাতনির যেন কোনো ক্ষতি না হয়। ওর যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না, আপনাদেরকেও না। তখন ডক্টর বলতে থাকে, আপনি এভাবে ট্রিট করছেন কেন? আমরা কি এসবের জন্য দায়ী নাকি যে আপনি ট্রিট করছেন? তখন দেখা যায় মোনালিসাকে আইসিইউতে দেওয়া হয়, আর সেখানে গিয়ে করতে থাকলে তখন ডক্টররা বলতে থাকে, এই মেয়েকে আর কি বলবো, এই মেয়েটা সবসময় নিজে নিজেই একটা করে ঘটনা ঘটায়। আর ওই যে কম্পাস বলে মেয়েটি, ওই মেয়েটিকে ফাঁসানোর চেষ্টা করে। মেয়েটা খুব খুব বাজে। তারপরে নার্স বলতে থাকে, সত্যি সত্যি স্যার, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না। প্রত্যেকদিন এভাবে হসপিটালে এসে সিনক্রেট করা মোটেও ভালো লাগছে না। আপনি এসবের ব্যাপারে অভিজ্ঞান দত্তকে কিছু বললেই তো হয়। এভাবে নাটকের কি আছে বলুন তো? এর আগে চোখ নিয়ে কি একটা নাটক করে গেল। তখন দেখা যায় এই কথা শুনে ডক্টর বলতে থাকে, এটার ব্যাপারে কিছু বলো না, এটার ব্যাপারে বললে আমরা নিজেরাই ফেঁসে যাব। অভিজ্ঞান দত্ত আমাদের ভয় দেখিয়ে এই কথাগুলো আমাদের মুখ বন্ধ করে রেখেছিল। আমরা যদি বলে দিই তবে আমাদের সন্তানদের মেরে দেবে। এই জন্য আমরা কিচ্ছু বলতে পারছিলাম না। হয়তোবা সেটাই জানাজানি হয়েছে, তার জন্যই এমনটা করেছে। এরপরে নার্স বলতে থাকে, হতে পারে স্যার, হতে পারে। এরপরে দেখা যায় মোনালিসাকে আইসিইউ থেকে বের করে বেডে দিলে মোনালিসার জ্ঞান না ফিরলে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি হলো ডক্টর, আমার নাতনির জ্ঞান ফিরছে না কেন? তখন ডক্টর বলতে থাকে, আপনার নাতনিকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে, ওর জ্ঞান ফিরলে আপনারা ওর সঙ্গে কথা বলতে পারবেন। এখন মনে হচ্ছে বিপদমুক্ত আছে, তারপরেও সবটা ঠিকঠাক বলা যায় না। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি বলে দিলাম আমার নাতনির যেন কোনো ক্ষতি না হয়। ওর যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি এ কথাটা বলে গেলাম। তখন দেখা যায় এ কথা শুনে ডক্টর বলতে থাকে, আপনার নাতনিকে বারবার এসব করা থেকে নিজেকে বিরত রাখতে বলুন। এভাবে নিজের শরীরের ক্ষতি করে কি হয় বলুন তো? বারবার এভাবে নিজের শরীরের কেন ক্ষতি করছে ও? এর আগেও তো অনেকবার এভাবে অসুস্থ হয়ে পড়েছে, এভাবে অনেকবার ওষুধ খেয়ে এসেছে, আবার সুসাইড অ্যাটেম্প্ট করেছে। এসব করা বন্ধ করুন। আর ওই ছেলেকে নিয়ে এরকম পাগলামো করার কি আছে? ওই ছেলেটা তো বিবাহিত, তাই না? তখন দেখা যায় এ কথা শুনে অভিজ্ঞান দত্ত রেগে যায় আর বলতে থাকে, আপনাকে কম্পাসের স্পাইগিরি করতে বলিনি, আপনি আপনার কাজ করুন। এরপরে ডক্টর চলে যায়। এদিকে দেখা যায় মাহি ফোন দিয়ে বাড়িতে বলে দেয় যে মোনালিসা বিষ খেয়েছে। এরপরে এটা শুনে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, বারবার এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে ও কি বোঝাতে চাইছে, কিন্তু এবার আর কোনো লাভ হবে না। তখন কম্পাস বলতে থাকে, কেন লাভ হবে না? আপনি তো আবার গলে যাবেন। এখন ওর কাছে যাবেন, ও আপনাকে জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে, বিহান, আমি তোমাকে ভালোবেসেই এমনটা করেছি, তাই তো আপনি ভুলে যাবেন। আর ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বসে থাকবেন। এটা আবার নতুনের কি আছে বলুন তো? তখন দেখা যায় বিহান বলতে থাকে, একদম চুপ থাকবে, সবসময় আমার সঙ্গে
ইয়ার্কি মারবে না, আমি বলে দিলাম। আর আর এখন এখন কি করব আমি? আর মা কোথায়? এরপরে ঋতুজা এলে ঋতুজাকে বলতে থাকে, মা এখন কি করব আমি? আমি কি ওখানে যাব? আর মাহি ফোন করেছিল, বলল মোনালিসার অবস্থা বেশি একটা ভালো না। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি একা যাবে না, কম্পাসকে সঙ্গে নেবে, আমিও সঙ্গে যাব। এরপরে এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, ঠিক আছে মা, চলো আমরা তিনজনে একসঙ্গে যাই। আর আর তখন ঋতুজা বলতে থাকে, আমরা যেভাবে যেভাবে মোনালিসাকে দেখবো তুমি ঠিক সেভাবেই দেখবে, একদম ওর কাছে গিয়ে ন্যাকামো করবে না, এই কথাটা যেন মাথায় থাকে। এটা সবসময় মাথায় রাখবে যে কম্পাস তোমার বউ, আর কম্পাস সেখানেই আছে। আর কম্পাসের সামনে তুমি অন্য একটি মেয়েকে জড়িয়ে ধরলে, অন্য একটি মেয়ে তোমাকে জড়িয়ে ধরলে, তবে তবে ওর কেমন লাগে বলো তো? যদি কম্পাসকে অন্য কেউ জড়িয়ে ধরে তোমার কেমন লাগবে? এর আগে যে জিতকে নিয়ে মোনালিসা একটা ভিডিও বানিয়েছিল, সেটা দেখে তুমি কি সহ্য করতে পেরেছিলে? এটাকে মেনে নিতে পেরেছিলে? তবে তুমি যে বারবার মেয়েটার সামনে এরকম করো, তবে ও সহ্য করে কি করে? ও তো তোমাকে ভালোবাসে, তাই না? তাই বলছি বাবা, এখনো সময় আছে, মোনালিসার থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। কিন্তু এখন এখন তোমার যাওয়াটা কর্তব্য, তাই যাচ্ছি। আর এটার জন্য পুলিশ কেসও হতে পারে, আর সেটা আমি সামলে নেব। এরপরে এরপরে দেখা যায় কম্পাসকে বলতে থাকে, কম্পাস এ সবকিছুর প্রমাণ তো তোর কাছে আছে, তাই না রে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, ও কি কি করেছে সব প্রমাণ আমার কাছে আছে, কোনো সমস্যা হবে না। ও চাইছে এভাবে সুসাইডের নাটক করে বিহান স্যারকে ফাঁসাবে, বিহান স্যারকে পুলিশে দেবে। এটাও কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। সব প্রমাণ আমি নিজের কাছে রেখে দিয়েছি, সবটা প্রমাণ করে দেব। আগে দেখি ওখানে গিয়ে অভিজ্ঞান দত্ত কি করে আবার নতুন চালটা চাললো। তখন দেখা যায় ঋতুজা, বিহান ও মাহি তিনজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে চলে এলে তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বিহানকে বলতে থাকে, কি ব্যাপার বিহান, এখানে কেন এসেছো? তুমি কেন এসেছো এখানে? আমার নাতনি মরেছে কিনা সেটা দেখতে এসেছো? তোমাকে এখানে আসতে বলা হয়নি, প্লিজ এখান থেকে চলে যাও। আর আমি তোমার নামে কেস করব, তোমার জন্য আমার নাতনি যদি কিছু হয়ে যায় না, আমি তোমার নামে কেস করব। তখন ঋতুজা বলতে থাকে, মুখ সামলে কথা বলবেন, এবার যদি কেস করেন তবে তবে উল্টো আপনি ফেঁসে যাবেন, কারণ আপনার নাতনি আর আপনি যে কাণ্ডগুলো করেছেন সবটার প্রমাণ আমাদের কাছে আছে। আপনার নাতনি অন্ধ সাজার নাটক করে আমার বৌমা কম্পাসকে এভাবে এভাবে ব্লেম দিয়েছিল। আমার বৌমাকে কতবার হেনস্থা করেছে, এসবের প্রমাণ সবকিছুই আমার কাছে আছে। আপনারা যে ইচ্ছে করে কম্পাস ও বিহানের বিয়ে দিয়েছিলেন, আবার কম্পাসকে বিহানের জীবন থেকে সরাতে মিথ্যে একটি নাটক সাজিয়েছিলেন, সব প্রমাণই আছে। তাই তাই এমন কিছু করবেন না, নিজেদের জালে নিজেরাই ফেঁসে যান। এ কথা শুনে ভয় পেয়ে যায় অভিজ্ঞান দত্ত। এরপরে বিহান বলতে থাকে, তবে মা চলো আমরা চলে যাই, এখানে তো আমাদের কোনো প্রয়োজন নেই, উনি তো বললেনই উনি নিজে পেরে যাবেন, আমাদের কোনো প্রয়োজন নেই। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, প্লিজ বিহান, তুমি যেও না, হয়তোবা মোনালিসার জ্ঞান ফিরলে ও তোমাকে দেখতে চাইবে। আমার নাতনিকে এভাবে মেরো না প্লিজ, আমার নাতনিকে বেঁচে থাকতে দাও, আমার একমাত্র বংশের প্রদীপ এভাবে এভাবে নিভে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমার এত সয় সম্পদ কে খাবে? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কেন? আপনার নাতনি খাবে, আপনার নাতনি ভূত হয়ে এসে খাবে। তখন এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এখন মজা করার সময় নয় বিহান, তুমি বুঝতে পারছো তো? আর কম্পাস, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই তুই এভাবে এভাবে মোনাকে ভয় দেখিয়েছিস যে মেয়েটা নিজের জীবনটাই শেষ করে দিতে চাইলো। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, দাদু আমি কি মুখটা খুলবো এখন? তখন অভিজ্ঞান দত্ত চুপ হয়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, কম্পাস চুপ করো, এখন ওনার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। বিহান, তুমিও চুপ করো। আর আমরা মোনালিসার জ্ঞান ফিরলে মোনালিসার সঙ্গে দেখা করে এখান থেকে বেরিয়ে যাব। এরপরে দেখা যায় ডক্টর এসে বলতে থাকে, এই মোনালিসার জ্ঞান ফিরেছে। তখনই দেখা যায় মোনালিসা চিৎকার করে বলতে থাকে, বিহান আমি কিছু করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করিনি, আমি শুধু তোমাকে ভালোবেসে এমনটা করেছি। আমি 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 আর কখনো এসব করব না। এরপরে দেখা যায় অভিজ্ঞান
বিজ্ঞান তত্ত্ব বলতে থাকে, "প্লিজ বিহান তুমি একটু মোনার কাছে যাও তবে মোনা শান্ত হবে।" তখন বিহান কম্পাসের হাত ধরে নিয়ে গিয়ে মোনার সামনে দাঁড়ায়। কম্পাস আর বিহানকে একসঙ্গে দেখে মোনা আরো উত্তেজিত হয়ে যায়। তখন দেখা যায় বিহান বলতে থাকে, "এই দেখো মোনালিসা, আমি কম্পাসকে নিজের ওয়াইফ বলে মেনে নিয়েছি। আমি ওকে স্বীকৃতি দিয়েছি। তাই তাই তুমি আমাকে ভুলে যাও। তোমাকে আমি অনেকবার বলেছি তুমি আমার থেকে কোনো এক্সপ্রেশন চেতে ইচ্ছে ইচ্ছে করতে পারো না। তাই তোমাকে আবার ট্রিট করে যাচ্ছি। এরপরে যেন আর কোনো ভুল না হয়। তাই এবারই লাস্ট চান্স।"